গুড ইভিনিং স্টুডেন্টস। এখন ক্লাস 7-এর স্টোরি মোগলি অ্যামং দ্য উলফসের বাকি অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত আগের দিন আলোচনা করেছিলাম। এখন অ্যাক্টিভিটি 6 থেকে আলোচনা করব। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এক একটা সেন্টেন্সের এক পার্ট দেওয়া আছে আর অপর পার্টটা তোমাদের স্টোরি অনুযায়ী লিখতে হবে, লিখে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। নাম্বার এ দেখো, ফাদার উলফ হার্ড শের খান, এই পর্যন্ত দেওয়া আছে। এরপরে লিখতে হবে মাটারিং অ্যান্ড মামলিং সেভেজলি, মানে ফাদার উলফ শের খানকে বিড়বিড় করতে আর তোতলাতে শুনল। শের খান খুব বন্য বা বিভৎসভাবে বিড়বিড় করছিল আর তোতলাচ্ছিল, সেটা সে শুনতে পেল ফাদার উলফ। এবার নাম্বার বি দেখো, শের খান ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ বিকজ, শের খান মাদার উলফের চ্যালেঞ্জটা মুখোমুখি হতে অক্ষম হয়েছিল। তার কারণ কি? বিকজের পরে লিখতে হবে হোয়ার মাদার উলফ স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড শি উড ফাইট টু ডেথ। মাদার উলফের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেনি কেন শের খান? কারণ মাদার উলফের নিজের গ্রাউন্ডের অর্থাৎ নিজের গুহার সমস্ত সুবিধাটা ছিল এবং সে আমৃত্যু লড়াইয়ের জন্য তৈরি ছিল। এবার নাম্বার সি দেখো, দ্য ভয়েস অফ বাঘিরা ওয়াজ, মানে বাঘিরার কণ্ঠস্বরটা কেমন ছিল? এখানে লিখতে হবে অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, তার কণ্ঠস্বরটা ছিল খুবই কোমল, মনে হচ্ছিল যেন গাছের কোনো মৌচাক থেকে মধু ঝরে পড়ছে। তারপর নাম্বার ডি দেখো, হোয়েন দ্য ম্যান কাব উইল গ্রো আপ, যখন এই মানব শিশু বড় হবে। তারপরের অংশটা লিখতে হবে হি মে বি এ হেল্প টু দ্য উলফস, তখন সে এই নেকড়েদের কাছে বড় সাহায্যের উৎস হতে পারে, সে এই নেকড়ের দলকে সাহায্য করতে পারে। এরপরে নাম্বার 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। টেক্সট অনুসরণে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে। নাম্বার এ দেখো, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। এই টেক্সটের এক জায়গায় বলা আছে যে তোমরা যদি সেই দৃশ্যটা দেখতে তাহলে বুঝতে যে এটা ছিল জগতের সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্য। তাহলে সেই দৃশ্যটা কি? জগতের সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্যটা কি ছিল? এর অ্যান্সার লিখতে হবে এ হিউম্যান বেবি ওয়াজ স্ট্যান্ডিং ফিয়ারলেসলি বিফোর দ্য উলফস কেভ লুকিং আপ ইনটু ফাদার উলফস ফেস অ্যান্ড লাফিং। ফুল স্টপ। It was the most wonderful thing in the world. জগতের সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্যটা ছিল যে একজন মানুষের বাচ্চা বা মানব শিশু নির্ভয়ে নেকড়ের গুহার সামনে দাঁড়িয়েছিল, ফাদার উলফের মুখের দিকে তাকিয়ে সে হাসছিল। এটাই ছিল সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্য। নাম্বার বি দেখো, ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন। ওই যে বাদামি রঙের শিশুটি নেকড়ের গুহার সামনে এলো, সেই শিশুটির বর্ণনা দাও। এর অ্যান্সার লিখতে হবে দ্য ব্রাউন বেবি কুড জাস্ট ওয়াক, ফুল স্টপ। হি ওয়াজ অলটুগেদার উইদাউট হেয়ার, ফুল স্টপ। He looked fearless and confident.
অর্থাৎ বাদামি শিশুটি সবেমাত্র হাঁটতে পারত। তার সারা শরীর ছিল লোমহীন। তাকে দেখে নির্ভীক এবং আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। এবার নাম্বার সি দেখো, হোয়ার ওয়ার দ্য প্যারেন্টস অফ দ্য ম্যান কাপ? মানব শিশুর বাবা মা কোথায় ছিল? এর অ্যান্সার লিখতে হবে, শের খান ট্রাইড টু হান্ট দ্য প্যারেন্টস অফ দ্য ম্যান কাপ, কমা, বাট দে ফ্লেড। শের খান এই মানব শিশুর বাবা মাকে শিকার করার চেষ্টা করেছিল, কিন্তু তারা পালিয়ে গিয়েছিল। নাম্বার ডি দেখো, হোয়াই ডিড শের খান কাম টু দ্য ডেন অফ দ্য উলফস? শের খান কেন নেকড়েদের গুহার কাছে এসেছিল? এর অ্যান্সার লিখতে হবে, শের খান কেম টু দ্য ডেন অফ দ্য উলফস ইন সার্চ অফ এ ম্যান কাব। অর্থাৎ শের খান নেকড়েদের গুহার কাছে এসেছিল এক মানব শিশুর সন্ধানে। নাম্বার ই দেখো, হু ওয়াজ আকেলা? গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা। আকেলা কে ছিল? আকেলার বর্ণনা দাও। এর অ্যান্সার লিখতে হবে, আকেলা ওয়াজ দ্য হেড অফ দ্য সিওনি উলফ প্যাক। অর্থাৎ আকেলা ছিল সিওনি পাহাড়ের নেকড়ের দলের সর্দার। আর সেকেন্ড পার্টটা অর্থাৎ আকেলার বর্ণনা এখানে লিখতে হবে, আকেলা ওয়াজ এ গ্রে লোন উলফ, ফুল স্টপ, হি ওয়াজ টু মাচ স্ট্রং অ্যান্ড কানিং। আকেলা ছিল ধূসর রঙের একাকী নেকড়ে, মানে তার কোনো পরিবার ছিল না। সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং চতুর বা ধূর্ত। এবার নাম্বার এফ দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাপ টু বি ইন দ্য উলফ ফ্যামিলি? তোমার কেন মনে হয় যে আকেলা চেয়েছিল এই মানব শিশু নেকড়ের দলে অন্তর্ভুক্ত হোক? নেকড়ের দলে এই মানব শিশুকে আকেলা অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছিল কেন? এর অ্যান্সার লিখতে হবে, আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাপ টু বি in the wolf family because he knew that human cubs are very wise and that cub might be a help in time. আকেলা এই মানব শিশুকে নেকড়ের দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল কারণ সে জানতো যে মানব শিশুরা খুব বিচক্ষণ এবং এই মানব শিশু আগামী একদিন এই নেকড়ের দলের কাছে বড় সহায় হবে। এরপরে চলে যাও অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি আছে? দ্য ফলোয়িং স্টেটমেন্টস সামারাইজ দ্য স্টোরি অফ মোগলি। অর্থাৎ নিচে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, কতগুলো বক্তব্য আছে, যেগুলো দিয়ে সংক্ষেপে মোগলির গল্পটা বর্ণনা করা হয়েছে। বাট দে আর নট ইন অর্ডার, কিন্তু এই বক্তব্যগুলো পরপর সাজানো নেই, ঘটনা অনুযায়ী পরপর সাজানো নেই। রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্টস, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন ব্র্যাকেটস। দেখো প্রতিটা স্টেটমেন্টের সামনেই একটা করে ব্র্যাকেট দেওয়া আছে, ওই ব্র্যাকেটে নাম্বার বসিয়ে পরম্পরা করতে হবে, অর্থাৎ ঘটনা অনুযায়ী নাম্বারিং করতে হবে, কোন ঘটনার পরে কোন ঘটনা। এখানে দেখো আমি যে নাম্বারিংটা হবে, রিঅ্যারেঞ্জমেন্টটা হবে সেই অনুযায়ী বলছি। নাম্বার বি দেখো, ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন। বাবা নেকড়ে তাদের গুহার সামনে এক ছোট্ট ছেলেকে দেখে অবাক হয়ে গিয়েছিল। এটা হবে নাম্বার 1, তাহলে বি হবে নাম্বার 1। তারপরে ডি দেখো, শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়। শের খান ওই ছেলেটিকে শিকার করার জন্য নেকড়ের গুহার কাছে এসেছিল।
এটা হবে নাম্বার 2, তাহলে ডি হবে নাম্বার 2। তারপরে এফ দেখো, ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়। বাবা নেকড়ে ও মা নেকড়ে এই মানব শিশুকে ত্যাগ করতে অস্বীকার করেছিল, অর্থাৎ শের খানের হাতে এই মানব শিশুকে তুলে দিতে চায়নি। এটা হবে নাম্বার 3, তাহলে এফ হবে নাম্বার 3। তারপরে নাম্বার ই দেখো, ই, বাল্লু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি। বাল্লু নেকড়ে পরিবারের প্রতি তার সমর্থন জানিয়েছিল। এটা হবে 4, তাহলে ই হবে 4। তারপরে সি দেখো, বাঘিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ। বাঘিরাও বাবা নেকড়ের দাবি সমর্থন করেছিল। এটা হবে 5, তাহলে নাম্বার সি হবে 5। তারপরে নাম্বার এ দেখো, মোগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি। মোগলিকে নেকড়ে পরিবারের অন্তর্ভুক্ত করা হলো। এটা হবে 6, তাহলে নাম্বার এ যেটা দেওয়া আছে সেটা হবে 6। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি আছে? রিড ইউনিটস 1 and 2 and identify the words used in the text whose meanings are given below। ইউনিট 1 আর ইউনিট 2 পড়তে বলেছে, তারপরে সেখান থেকে কিছু ওয়ার্ড খুঁজে বের করতে হবে, যে ওয়ার্ডগুলোর মিনিং এই দেওয়া আছে, এ বি সি ডি, 4টে ওয়ার্ড খুঁজে বের করতে হবে। প্রথমে দেখো এতে কি আছে? বেবি অফ উলফস। তা বেবি অফ উলফসকে কি বলা হয়? কাব। তাহলে এ লিখতে হবে কাব, CUB। কাব মানে নেকড়ের বাচ্চাকেও কাব বলা হয়, আবার বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, এদেরকেও কাব বলা হয়। তারপরে দেখো বি হচ্ছে ডোরওয়ে। ডোরওয়ে মানে প্রবেশ পথ। এখানে লিখতে হবে এন্ট্রান্স, ENTRANCE, এন্ট্রান্স, প্রবেশ পথ। নাম্বার সি, ডিজায়ার টু হার্ট, অর্থাৎ ক্ষতি করার ইচ্ছা। এখানে লিখতে হবে মিসচিফ, MISCHIEF। মিসচিফ মানে ক্ষতি করার বা অনিষ্ট করার ইচ্ছা। এরপরে ডি, স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, এমনভাবে কথা বলা যা শোনা মুশকিল। এখানে লিখতে হবে মাটারিং, MUTTERING। মাটারিং মানে বিড়বিড় করা। বিড়বিড় করলে লোকে দেখতে পাবে বা একটু আওয়াজ শুনতেও পারে, কিন্তু কি বলছে বুঝতে পারবে না, ততটা শুনতে পারবে না যা শুনে বোঝা যায় যে লোকটা কি বলছে। এটাকে বলে মাটারিং, MUTTERING। তাহলে ডিতে হবে মাটারিং। ঠিক আছে, তোমাদের আমি অ্যাক্টিভিটি 9 পর্যন্তই ট্রাই করতে বলেছিলাম, তা 9 পর্যন্ত আলোচনা হলো। ঠিক আছে, এগুলো তোমরা মিলিয়ে নেবে, যার যা ভুল টুল হয়েছে সেগুলো ঠিকঠাক করে নেবে, তারপরে এগুলো রেডি করবে। এরপরে নেক্সট ডে আবার নতুন কিছু পড়াবো। ঠিক আছে, গুড নাইট।